স্বাগতম পক্ষে আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান উর্মি। নারীর অধিকারের সংগ্রাম আর নিরন্তর মর্যাদা প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে এই অনুষ্ঠানে কথা বলি। নারীর প্রতিবন্ধকতার ধরন আর সেই প্রতিবন্ধকতা পেরিয়ে সমতার লক্ষ্যে নারীর অপ্রতিরোধ্য এগিয়ে যাওয়ার প্রচেষ্টাকে আমরা তুলে ধরি। নারীর প্রতি সহিংসতা বৃদ্ধির একটা বড় কারণ নারী বিদ্বেষ। যে কোনো নারীর ব্যক্তিগত কোনো ভঙ্গুরতা সামাজিক গণমাধ্যমে এলেই সেই নারীকে নিয়ে শুরু হয় নেটিজেনদের নানান রকম পোস্টমর্টেম। নারীর বিয়ে, বিচ্ছেদ এইসব বিষয় নিয়েই যখনই নারী কথা বলেন তখনই তা হয়ে ওঠে নারীকে গর্তে ফেলার আরেকটা বড় অস্ত্র। আজ অন্য পক্ষে আলোচনা, নারীর ব্যক্তিগত জীবন কি শুধুই ক্লিক বেসড সংবাদ? সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সালমা আক্তার এবং আছেন নারী অধিকার কর্মী তাহিয়াতুল জান্নাত রেমি। আমরা বলছি যে আসলে নারীর বিয়ে, বিচ্ছেদ, সুখ দুঃখ সব বিষয়ই ক্লিক বেসড হয়ে ওঠে এবং এই কয়েকটা দিন ধরে খেয়াল করবেন সালমা আক্তার এবং রেমির, আপনারা দুজনই সামাজিক গণমাধ্যম ফলো করেন। সেটা হচ্ছে যে সে আপনার উদ্যোক্তা তনি হোক অথবা ডক্টর, আমি নামটা এই মুহূর্তে ভুলে গেলাম, দুঃখিত আমি নামটা ভুলে গেলাম, যে কারোরই মানে তার পরকীয়া, তার স্বামীর পরকীয়া ইত্যাদি যখনই আসছে তখন জিনিসটার আমি আসলে দুইটা দিক, একটা দিক হচ্ছে সালমা আক্তারের কাছে আমি জিজ্ঞাসা করতে চাই যে এটা আসলে ঠিক কতখানি সমাজ গ্রহণ করে বা নেয়। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে এই বিষয়গুলো আসলে কেন শুধুমাত্র অনলাইনে এসে এইভাবে যখন স্প্রেড হয় তখন জিনিসটাকে আসলে নেটিজেনরা যেভাবে দেখছে সেই দেখাটাকে আপনি কিভাবে দেখেন? মানে এত পক্ষ বিপক্ষ আমি দেখি যে আমি পুরো নিজেই কনফিউজ যে কী হচ্ছে আসলে। ধন্যবাদ উর্মি আপা, সালমা আপা এবং আজকের অন্য পক্ষে চমৎকার আয়োজন। সবচেয়ে বড় কথা যে নেটিজেনরা যে কোনো একটি বিষয়কে, যে কোনো ভাইরাল বিষয়কে নিয়ে কথা বলবার ক্ষেত্রে এত বেশি উৎসাহী যে তখন ভুলে যান যে ওই মানুষটি, যেই মানুষটি ভিকটিম বা ভিকটিমের পরিবার বা মূল ঘটনা, মানে মিডিয়া ট্রায়াল যেটাকে আমরা বলি, মূল ঘটনা থেকে সরে যেয়ে শুধুমাত্র পোস্ট বেসড একটা ক্লিক বেস একটা চরিত্রে পরিণত হয়ে যান। এবং যখন একজন নারী যে কোনো ধরনের সহিংসতার শিকার হন, সেটা মানসিক, শারীরিক বা যে কোনো সহিংসতার শিকার হন না কেন, তখনই শুরু হয়ে যায় একটা ক্লাসিফিকেশন যে সমাজের এন্টারপ্রেনার হলে তিনিও কি সহিংসতার শিকার হবেন, অথবা একজন সমাজের নিচু ধারার, বলতে চাইছি না তারপরেও বলছি যে একজন যদি শ্রমিক নারী হন তাহলে কি তার জন্য সহিংসতাটা? তো সহিংসতারও এখন একটা ধারা ধরে ধরে নেটিজেনরা কথা বলেন, হ্যাঁ, শ্রেণী দেখে দেখে, যে শ্রমিক নারীর জন্য যেন সহিংসতা খুব স্বাভাবিক, তার সঙ্গে তার পারিবারিক জীবনে সহিংসতা হতেই পারে, কিন্তু একজন নারী যখন উচ্চশিক্ষিত, মোর ক্যাপাবল, আমাদের সমাজে উচ্চশিক্ষিত এবং ভোকাল, তখন তার সঙ্গে এ ধরনের অন্যায় হতে পারে। আমি আসলে নারীর বিদ্বেষ নিয়ে কথা বলছি তো রেমি, আমার প্রশ্ন হচ্ছে যে এটা কি আসলে নারীকে গর্তে পড়তে দেখার এক ধরনের আনন্দ কিনা? মানে যে কোনো নারী একটা গর্তে পড়েছে এবং সেই একই সাথে আসলে যেই নারী এটি বলছেন অনলাইনে এসে যে আমার স্বামীর এই ঘটনা বা এই বিষয়, এটা কি কখনো কখনো আসলে বিষয়টা কতখানি সঠিক? এরকম একটা মানে অনলাইনে এক ধরনের বসানো, আমি কি বলবো, বিচার সভা বসানো। আপা, প্রথম আমার কাছে যেটা মনে হয়, অবশ্যই ভিন্ন মত থাকতেই পারে, তবে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে একজন নারী তার ব্যক্তিগত কথা বললে আমরা আসলে কোথায় এমপ্যাথি, আমরা খুব এমপ্যাথির কথা বলি কিন্তু এমপ্যাথেটিক হওয়াটা আমরা জানি না। কতখানি আমরা এমপ্যাথি দেখাবো সেটা আমরা না দেখিয়ে শুরু করি হচ্ছে তার চরিত্রের চুলচেরা বিশ্লেষণ, এবং প্রথম একটা দুটো ঘন্টা হয়তোবা তার জন্য আমরা খুব এমপ্যাথেটিক হই, খুব তাকে নিয়ে আমরা পোস্টে শেয়ার করি যে হ্যাঁ তার সঙ্গে অন্যায় হয়েছে, তারপরে শুরু হয় উল্টো রথ। আপনি একটা দিন পরেই দেখবেন যে সঙ্গে সঙ্গে শুরু হয়ে যাবে তিনি দেখতে কেমন, তিনি ক্যারিয়ারে সময় দিয়েছে, তার ব্যক্তিগত জীবনে তিনি উদাসীন ছিলেন, এই কারণে এই ঘটনা প্রবলেম হয়েছে। এবং সামহাও এটাকে যদি আপনি কোনোভাবে সমাজের যে বাক্স, সেই বাক্সের মধ্যে যদি কোনো ঘটনা হয়েই যায় তাহলে তো আর সেটা নিয়ে রাখছে না। আমার প্রশ্ন হচ্ছে যে সালমা আক্তার, আপনি আমার আসলে দুই তিনটা জিনিস আপনার কাছে একজন সমাজবিজ্ঞানের অধ্যাপক হিসেবে জানেন। সেটা হচ্ছে যে প্রথমত এই ঘটনাগুলো এইভাবে আসার কারণ, অথবা ধরেন ওই যে আমি বলছিলাম যে উদ্যোক্তা তনি, তিনি দ্বিতীয় একটি বিয়ে করেছেন, এটা নিয়ে মোটামুটি তোলপাড়। প্রথম কথা হচ্ছে যে
চুপ থাকা, মানে আমরা মেয়েদের চুপ থাকাটাকে পছন্দ করি। হ্যাঁ, দুটো বিষয়, একটা হচ্ছে যে কেন সে কেউ এসে অনলাইনে তার দুঃখের কথা বলবে, এটা যেমন আমরা পছন্দ করি না বলাটা। আবার কখনো কখনো আপনার মনে হয় কি না যে এইভাবে বলা আসলে এক ধরনের অন্যের হাতে কি বলবো যে অস্ত্র তুলে ধরা, কারণ আসলে অনলাইন ভর্তি তো পারপিটেটর। হ্যাঁ, কে কখন কোথা থেকে আপনাকে মানে কি বলবো যে আক্রমণ করবে এটাও তো আমরা বুঝতেও পারবো না। একজন সমাজবিজ্ঞান অধ্যাপক হিসেবে আমাদের বিষয়টাকে একটু আমার কাছে মনে হয় যে আমি তিনটা বিষয় এখানে আনতে চাই। একটা হচ্ছে সোশ্যাল ইমেজ, একটা হচ্ছে সোশ্যাল ডিসেকশন, একটা হচ্ছে সোশ্যাল জাস্টিস। তো সোশ্যাল ইমেজে ন্যাচারালি আমরা খুব এক্সপেক্ট করি একজন নারী, তিনি যেই ব্যাকগ্রাউন্ডের হোক, রেমি যেটা বলছিলেন যে আমরা ডিফারেন্ট ক্লাস, ডিফারেন্ট এথনিসিটির ওপরে তাকে জাজ করার চেষ্টা করি। তো প্রথমত তো নারী একটা হোমোজেনাস, একটা তো তার ক্রাইসিস আছেই। তারপর আরেকটি হচ্ছে যে নারীর হেটেরোজেনাস, তার এটাকে আমরা বলি যে ইন্টারসেকশনালিটি। তো আমাদের সমাজে কিন্তু মানুষজন যখনই একজন প্রফেশনাল উম্যান অথবা একটু পপুলার ফেস এরকম কোনো মানুষের একটা পার্সোনাল ক্রাইসিসকে ক্যাপচার করতে পারেন, তাদের কাছে এটা কাছে মনে হয় যে একটা সোশ্যাল হাইলাইটস। কিন্তু তারা এটা ভুলে যান যে আসলে আমি সবসময় একটা কথা বলি যে আমি খুব পার্সোনাল লাইফ শেয়ার করতে পছন্দ করি না পাবলিক স্পেসে। তো আমি বলি যে বিকজ আমার পার্সোনাল লাইফ পাবলিক কনজাম্পশনের বিষয় নয়। বাট এই ইস্যুটা হচ্ছে যদি কেউ মনে করে থাকেন যে তার সোশ্যাল জাস্টিস দরকার এবং সেটার জন্য তিনি ইস্যুটাকে আলোচনায় নিয়ে এসেছেন, কারণ আমাদের দেশের আইন আদালতের যে অবস্থা দীর্ঘসূত্রিতা, ফলে নারীটি আরো রিভিক্টিম হতে থাকবেন, অন্যরা তার চরিত্র স্খলন করবে, অন্যরা তাকে আরো বেশি যদি মানে তারা আবার সেকেন্ড টাইম কোনো রিলেশনশিপে যাওয়ার কোনো ইচ্ছে থাকে সেটা নিয়ে লোকজন প্রচুর জাজমেন্টে যাবেন। তো দুটো দিক, একটা হচ্ছে একজন মানুষ জাস্টিস চাইতেই পারেন এবং সোশ্যালি তার ক্রাইসিসটা নিয়ে আসতে পারেন, সেটা এক ধরনের অ্যাওয়ারনেস তৈরি হয়, এটা যে অ্যাকসেপ্টেবল একটা ইস্যু সেটা তৈরি হয় যে তাকে ব্লেম না করে না কেন ধৈর্য ধরে থাকলেন না। আবার যদি আমি নেগেটিভ দিকটা চিন্তা করি তখন মনে হয় কি যে আমরা যদি কমেন্টসগুলো দেখি তার নিচে, যেটা আমি বলছিলাম যে প্রথম দিকে একটু এমপ্যাথি দেখা গেলেও পরবর্তী সময় কিন্তু এটা বরঞ্চ ওই যে ডিসেকশনে চলে যায়, তখন কিন্তু জাস্টিস আসার বদলে বরঞ্চ তাকে আরো মাল্টিপল ইনজাস্টিস, ভিক্টিমাইজেশনের মধ্যে পড়ে যেতে হয়। কি মনে হয় কিনা সালমা আক্তার আপনার, যে পাবলিক ডোমেইনে বলার ধরনটা কি? ধরেন উদ্যোক্তা তনি আরেকটা বিয়ে করেছেন, তিনি তার হাজবেন্ডকে নিয়ে ছবি টবি দিচ্ছেন, অথবা ধরেন আমি কেন আসলে দুই চারটা নাম বলতে চাচ্ছি, এগুলো আসলে সোশ্যাল মিডিয়াতে খুবই আলোচিত এই কারণে। তো এরকম আবার মনে হয় কিনা যে এই বিষয়গুলাই যে হাজবেন্ড ছাড়া, পার্টনার ছাড়া একটা মেয়ের আসলে খুব একটা দাম নাই। একটা পার্টনারের জন্য, একজন স্বামীর জন্য, হ্যাঁ, তিনি একেবারে মরে যাচ্ছেন, হ্যাঁ, মানে জাস্ট ডাইং ফর ইট, এরকম মনে হয়। তো সেটা কি আপনার মনে হয় যে এটা আবার কোনো খারাপ বার্তা দেয় নতুন প্রজন্মের মেয়েদের কাছে, যে আসলে শেষ পর্যন্ত তোমার একটা পুরুষ পার্টনার লাগেই, সে যদি প্রতারণা করে তুমি শেষ, বা একটা স্বামী যদি না থাকে তাহলে তুমি শেষ? বিষয়টা কি আবার এরকম বার্তা দেয় কিনা? একটা অংশ তো অবশ্যই সত্যি যে সোসাইটি এক্সপেক্ট করে। আমাদের যখনই কোনো একটা সোশ্যাল প্রোগ্রামে যাই প্রথম প্রশ্নটাই কিন্তু থাকে আপনার হাজব্যান্ড কি করেন। তা আমি প্রায় বলে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আপনার সাথে মাত্রই পরিচয় হচ্ছে, আমার সম্পর্কে আগে একটু জেনে নিন। এবং আমরা যখনই কোনো একটা রেসিডেন্সিয়াল এরিয়াতে থাকি প্রথমেই কিন্তু জিজ্ঞেস করে ওনার হাজব্যান্ড কোথায়, হাজব্যান্ডকে দেখছি না কেন। তো এই সোশ্যাল আইডেন্টিটিটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এবং সোসাইটির ইমেজের জন্য তো অবশ্যই, সোসাইটির ইমেজের জন্য অবশ্যই। তো সেক্ষেত্রে যেটা হয় যে তারাও বোধহয় সিকিউরিটি ফিল করেন যে ওকে আই এম ম্যারিড, আই এম নট সিঙ্গেল এনিমোর। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে আমাদের দেশে আমার কাছে মনে হয় যে সিঙ্গেলদেরকে লোকে খুব সহজেই অ্যাপ্রোচ করার চেষ্টা করে, তখন তিনি এটা বোঝানোর চেষ্টা করেন যে আমি আছি। কিন্তু রেমি, আমার প্রশ্ন হচ্ছে যখন কোনো শক্তিমতী মেয়ে, নারী, যাকে আমরা আসলে আইডল মানি, তিনি যখন এই ধরনের কোনো একটা বিষয় এইভাবে পোট্রে করেন, তখন এটা ভুল মেসেজ কখনো কখনো যেতে পারে কিনা? প্রতারণার বিষয়টা তো অবশ্যই, একজন প্রতারিত হলে তিনি তার দুঃখের কথা নিশ্চয়ই বলতেই পারেন, কোন ফর্মে বলবেন সেটা আমরা জাজ করার কেউ না, কিন্তু এরকম কোনো আবার বার্তা চলে যায় কিনা? আমার কাছে মনে হয় যায়। আমার কাছে মনে হয় যে আমরা যারা আসলে টর্চ বিয়ারার, আমরা চাইলেই অনেক সময় অনেক কিছু করতে পারি না, কারণ আমাদেরকে অনেকে দেখছে এবং আমাদেরকে দেখে অনেকে শক্তি সঞ্চার করার চেষ্টা করছে। এবং আপনি দেখবেন যে আপনি যখন আপনার টেরিটরির মধ্যে একজন টর্চ বিয়ারার হবেন বা একজন ক্যাপাবল লেডি হবেন, তখন আপনাকে নিয়ে যত কিছু, আপনার চরিত্র স্খলন থেকে শুরু করে আপনাকে নিয়ে যত নেগেটিভিটি,
এটা কিন্তু সোসাইটি বেশি করে গ্র্যাব করে নিবে, যাতে আপনাকে টেনে আরও পেছনের দিকে নিয়ে আসা যায়। সো সেই জায়গাতে আমার মনে হয় যে আমরা যখন কথা বলছি এবং আমাদের যে ফুটস্টেপগুলো, এগুলো আমাদের মেপে নেওয়া উচিত যারা আমাদেরকে দেখে শিখছে, বা যারা চাইছে আমাদের মতো ভোকাল হতে, যারা ভাবছে যে না আমি ওই জায়গাটিতে যেতে চাই। তো যাওয়ার তো একটা স্ট্র্যাটেজি আছে, আমরা চাইলেই তো যেতে পারছি না। ইতিমধ্যে আমাদের আটকানোর জন্য হাজার রকমের চেষ্টা চলছে। তো সেই আটকানোর হাজার রকমের চেষ্টায় আমি মনে করি না যে কোনো একটা সুনির্দিষ্ট স্ট্র্যাটেজি মেনটেন না করে আসলে লম্ফজম্প করে খুব বেশি কিছু হবে, আরও বেশি বাক্সবন্দী হওয়া ছাড়া। একদমই আমি সেই জায়গাটাতে আসতে চাই, এবং এই সোশ্যাল মিডিয়া নিয়ে আলাদা করে কথাই বলা যায় যে সোশ্যাল মিডিয়াতে আমি কতখানি বলবো না সেটা আসলে কতখানি, এবং যারা আসলে একটু গুরুত্বপূর্ণ তাদের বলার স্বাধীনতাও আসলে নাই, এটা সত্য কথা। আমি ফিরবো এই প্রশ্ন নিয়ে আপনার কাছে সালমা আক্তার, একটা বিরতি নিয়ে ফিরে আসছি, সময় হয়ে গেছে বিরতির। অন্য পক্ষে একটা বিরতি, এবার সাথেই থাকুন। আবারও স্বাগত অন্য পক্ষে। আজ কথা বলছি নারীর ব্যক্তিগত জীবন কি শুধুই ক্লিক বেস সংবাদ, এই বিষয়ে। সালমা আক্তার, একটা বিষয় আসলে আমি যেখান থেকে শুরু করে শেষ করলাম আপনার, যে আমরা এরকম কোনো ঘটনা কেউ ফেসবুকে লিখলে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে এলে সেটা নিয়ে নেটিজেনদের পোস্টমর্টেম শুরু হয়, এবং সেই পোস্টমর্টেম ধরে তারপরে নানান কিছু, আমি যেটি বলছিলাম যে এই ডক্টরের ক্ষেত্রে যেটি হয়েছে যে এখন অলরেডি তার বিরুদ্ধে এক ধরনের ক্যাম্পেইন শুরু হয়েছে যে তিনি সংসারে যথেষ্ট পরিমাণ সময় দেননি, তিনি আরেক জায়গায় থেকেছেন হাজব্যান্ড ছাড়া, ফলে এই ধরনের ঘটনা। মানে খুবই অদ্ভুত যে একটা মানুষ প্রতারণার শিকার হচ্ছে, তাকে কোনো না কোনোভাবে ভিক্টিমাইজ করাই হচ্ছে। তা আমার প্রশ্ন হচ্ছে যে এই যে নেটিজেনদের পোস্টমর্টেম, এটাও তো সেই প্রথমেই শুরুতেই যে আমি বললাম নারী বিদ্বেষ, সেই জায়গা থেকে আসে কিনা? আমি বলেছিলাম যে যখনই কোনো একটি নারী কোনো ধরনের সম্পর্ক হোক, সেটি কোনো ধরনের যেটা ক্রাইম, অফিসিয়ালি ক্রাইম অথবা কোনো ক্রাইমের ভিকটিম হোক না কেন, তো একই রকম বিহেভিয়ার একজন পুরুষকে নিয়ে কিন্তু এই ধরনের মন্তব্যগুলো আসছে না। একজন নারী, উনি হয়তো একজন ডক্টর, ইঞ্জিনিয়ার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অথবা মিডিয়া কর্মী, যে কোনো প্রফেশনেই থাকতে পারেন, তো তখনই কথা আসবে এই জন্যই তাদের সংসার টেকে না, বিকজ তারা সংসারের সময়, মানে তিনি যেই পেশাতেই একজন হাজবেন্ড যদি দূরে থাকে, কখনো কিন্তু সেই প্রসঙ্গ আসে নাই তিনি তার স্ত্রীকে, যেমন আমাদের প্রবাসীরা অনেক দীর্ঘ সময় বাইরে থাকেন, তখন কিন্তু দোষটা স্ত্রীকেই দেওয়া হয়, তাতে কি হয়েছে, ধৈর্য ধরলো না কেন। কথা হচ্ছে একটি মানুষ, সেখানেও কিন্তু নারীর স্বামী বিদেশ বলে একটা টার্মই আছে, হ্যাঁ সেটা একটা আছে। তো তারপরে দ্বিতীয় বিষয় হচ্ছে যে তখন কিন্তু তার যে অ্যাক্টিভিটি, অ্যাক্টস অথবা স্ট্যাটাস অথবা ক্রাইসিস, সেটাকে ফোকাস না করে আমরা ফোকাস করছি তার জেন্ডারের ওপরে, এবং এটা কিন্তু সবসময় হচ্ছে। তো এটা হওয়ার ফলে যেই সমস্যাটা হচ্ছে যে নারীরা কিন্তু সেই আবার ওই ঘোর টেপে সেই ইনইকুয়ালিটি, যেটা একটু আগে বলছিলাম সোশ্যাল জাস্টিস, সেই সোশ্যাল জাস্টিসটাই পৌঁছাতে পারছেন না। আমি মনে করি এটা নারী পুরুষ দুজনের জন্যই, যে আমাদের যদি একটা স্টিরিওটিপিক্যাল আইডিয়া থাকে যে আমরা এভাবেই জাজ করবো একজন নারীকে একজন পুরুষকে, তো সেক্ষেত্রে ওই যে জেন্ডার ইনইকুয়ালিটি যাবে না, তারাই ভিকটিম রিভিকটিম হতে থাকবেন, এবং যেটা হবে তারপর ভয় কেউ সেটা বলবেও না। এখনই কিন্তু একটা খুব ক্লেইম আসে যে আজকাল ডিভোর্স রেট অনেক হাই বিকজ নারীরা জব করেন, হয়তো তার সাথে কোনোই সম্পর্ক নেই, তিনি ভিকটিম হওয়ার কারণে, এক্সপ্লয়টেশনের কারণে, টর্চার হওয়ার কারণে চলে যাচ্ছেন। এবং হাজব্যান্ড ওয়াইফ কেন দুই জায়গায় থাকে, সেটাও কিন্তু সামাজিক প্রয়োজনে। আমি যদি এখান থেকে একটু ধরি, আসলে বিচ্ছেদটা হয় কি আসলে নারী চাকরি করে এই কারণে, নাকি আসলে ঘটনা তো সত্য, আমি যখন টর্চার্ড হব এবং আমার যে অর্থনৈতিক শক্তি থাকে, আমি তো থাকবো না। এখন এটা দায়ীটা আসলে টর্চার নাকি দায়ীটা চাকরি? আপা, আমার কাছে মনে হয় বাংলাদেশে গত 20 বছরে নারীরা ঘরের বাইরে যত গিয়েছে, পুরুষরা আসলে সেই অর্থে ঘরে ততটা ফেরেনি। অর্থাৎ নারী ঘরেও কাজ করছে, বাইরেও কাজ করছে, কিন্তু পুরুষ এখনো পর্যন্ত কেবল বাইরে কাজ করছে। ঘরে যে তার কন্ট্রিবিউশন, ওই জায়গাটিতে তিনি আসলে নারীর সঙ্গে কোনোভাবেই কম্পিটেবল না। তো সেই জায়গায় একজন নারী, আগে একজন রিক্সা চালকের স্ত্রী বা একজন নারী শ্রমিক দিনের পর দিন তিনি তার স্বামীর হাতে সহিংসতার শিকার হবার পরেও মুখ বুজে থাকতেন 4টে ভাতের জন্য। কিন্তু এখন তো সেই নারীটি ঘরের বাইরে কাজ করে কিভাবে নিজে আলাদা থাকা যায় সেই জায়গা খুঁজতে পারছে। তাহলে কেন সে আসলে এই সহিংসতা বা নির্যাতনের শিকার হতে যাবে? একই সাথে আমার প্রশ্ন এখানে দেখেন, নারীর ব্যক্তিগত জীবন শুধু ক্লিক বেস সংবাদ কিনা? আমি বলছি যে এই নারীটি তার ব্যক্তিগত জীবনের কথা বলছে বলে তাকে উল্টো হেনস্থা হতে হচ্ছে, এবং তাকে শুনতে হচ্ছে যে তিনি ঘরে সময় দেননি, সেই কারণে এই ঘটনা। এক ক্যারিয়ার ওরিয়েন্টেড ছিলেন, ঘরের সময় দেননি, এবং সে কেন প্রেম করে বিয়ে করেছেন,
পরিবারের মতামতের বাইরে কেন গিয়েছেন, সমাজের বাক্সের বাইরে কেন গিয়েছেন, এবং ফাইনালি দুটো কথায় গিয়ে দাঁড়ায়। প্রথমটা হচ্ছে তার ক্যারিয়ার, সে অনেক বেশি ক্যারিয়ার ওরিয়েন্টেড ছিলেন, তাকে দেশ বিদেশের মানুষ অনেক চিনেছে। এবং আরেকটি কথা দাঁড়ায় তার শারীরিক গঠন, তিনি দেখতে কেমন, তার হাইট কত, তার গায়ের রং কি, ব্লা ব্লা ব্লা। এবং এরকম যখন ঘটতে থাকে তখন কিন্তু আসলে মুখ বন্ধ হয়ে যায় মেয়েদের, তখন তারা আসলে এরকম যখন দেখতে থাকেন যে একটা শক্তিমতী মেয়ে, সেই তারই এরকম অবস্থা, আমি বলে আর কি করব, আস্তে আস্তে মেয়েরা নীরব হতে শুরু করে। আমার কাছে মনে হয় যে বরঞ্চ মিডল ক্লাস এবং আপার ক্লাস, ওই অর্থে যদি প্রফেশনাল গ্রুপসগুলোর কথা বলি, তারাই কিন্তু এই আক্রমণগুলোর বেশি শিকার হয়, বিকজ তাদের প্রতি মানুষের এমপ্যাথি থাকে না। তারা কিন্তু এই নারীটাকে একজন স্ট্রং পার্সোনাল উমেন হিসেবে দেখে, সেখানে তার যে ব্যথা থাকতে পারে, তিনি যে একজন নারী, মানবিক চাওয়া পাওয়া থাকতে পারে, এগুলো কিন্তু সমাজ বা অন্যরা দেখে না। এবং দুর্ভাগ্যজনক হচ্ছে সেখানে নারীরাও কিন্তু তাদের এগেনস্টে স্ট্যান্ডে যায়, নারীরাও কিন্তু দেখানোর চেষ্টা করে যে উনি কেন গেলেন, আমি তো চাকরি ছেড়ে দিয়েছি, উনি ছাড়লেন না কেন। সো তারা কিন্তু আবার রিভিকটিম করছে। তো দ্বিতীয় ব্যাপারটি হচ্ছে, তার মানে ওই যে আমরা আমাদের স্টিরিওটিপিক্যাল, যেটা আমি বলছিলেন, ওই বক্সড আইডিয়ার বাইরে যেতেই পারছি না। এবং তাতে করে অটোমেটিক্যালি কি হবে, সেফটির কারণে হলো তারা আবার মুখ বন্ধ, আবার তাদের বোবা জায়গাটায় চলে যাবে। রেমি একটা চমৎকার কথা বলেছে, যেভাবে নারীরা বাইরে বেরিয়েছে পুরুষরা সেভাবে ফেরেনি। এবং আমরা একটা শব্দই ব্যবহার করি, ট্রিপল রোল, নারীরা ট্রিপল রোলে যাচ্ছেন, কিন্তু সেই অ্যাকনলেজমেন্টটা সোসাইটি তাকে দেয়নি, সে অ্যাওয়ার্ড, রিওয়ার্ড, সাপোর্টটা সোসাইটি তাকে দেয়নি। কিন্তু যখনই সে কোনো একটা ক্রাইসিসে পড়ছে, সোসাইটি কিন্তু ডিরেক্টলি ভিকটিম করে দিচ্ছে, তুমি চাকরিটা ছেড়ে দিলে না কেন। এবং আগে পুরুষরা যেভাবে প্রোভাইডার ছিলেন, এখন কিন্তু পুরুষরা সেভাবে ফাইন্যান্সিয়াল প্রোভাইডার না। নারীদেরকে নিজের এবং নিজের সন্তানের, নিজের পরিবারের জন্য আর্ন করতে হচ্ছে, কিন্তু সেই সাপোর্টটা, সোশ্যাল সাপোর্টটা আমরা পাচ্ছি না, সোশ্যাল ডিসেকশনটা পাচ্ছি। আপনি যেটা বলছিলেন যে আমাদের সোসাইটি চুলচেরা পোস্টমর্টেম আমাদের করছে, কিন্তু সেই বিশ্লেষণের মানবিক দিকটা আমরা পাচ্ছি না। একদম শেষ পর্যায়ে রেমি, যদি আমি জিজ্ঞাসা করি যে কতটুকু বলবো কতটুকু বলবো না, সেই বিষয়টা আমরা বলছিলাম যে যখন কেউ একজন আইডল হন তখন তিনি আসলে কতটুকু বলছেন এবং তার পেছনে আবার কোনো কারণ থাকছে কিনা, সেই বিষয়টাও আসলে একটু কথা বলা দরকার কিনা। আমার কাছে মনে হয় দরকার। আর একটা ক্রিটিক্যাল সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, যে সময়টা সবচাইতে বেশি নারীরা ভার্নারেবল সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং সকল ধরনের আক্রমণের কেন্দ্রবিন্দু কিন্তু নারী। এবং যখন আমার আইডল একটি ভয়ঙ্কর সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছে, যখন আমার আইডলকে নিয়ে সমাজের সকল স্তরের মানুষ কথা বলবার জায়গা তৈরি করছে, তখন আরো বেশি রেসপন্সিবল আমার মনে হয় আমার আইডলের হওয়া উচিত, বা আমাদেরকে যদি কেউ ফলো করে আমাদের হওয়া উচিত। নইলে নারীর এই লড়াই, মানে তার মানে রেসপন্সিবিলিটিও আমাদেরই নিতে হবে, কিছু করার নেই, মানে সব কিছু আমাদের ঘাড়েই চাপবে। অনেক ধন্যবাদ। আমার মনে হয়, আমি জানি না পরিষ্কার করতে পেরেছি কিনা আমরা বিষয়টি, নারীর ব্যক্তিগত জীবন কিছুতেই ক্লিক বেস সংবাদ শুধু নয়, এটাই বলার চেষ্টা করলাম। ধন্যবাদ সালমা আক্তার, ধন্যবাদ রেমি। এই ছিল আজকের অন্য পক্ষে। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন 24 ঘন্টা।